দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি নাটক ডাকঘর, সেই ডাকঘর নাটকটি নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। এই ডাকঘর নাটকটি বিহার টেটের অন্তর্গত রয়েছে। এই ডাকঘর নাটকের 3টি অধ্যায় রয়েছে। আমি 3টি অধ্যায়কেই পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দেব তোমাদের সামনে। তার আগে একটু সামান্য আলোচনা থাকবে এবং পেছনে আরেকটু আলোচনা থাকবে, মিডিলে থাকবে 3টি অধ্যায়ের পুঙ্খানুপুঙ্খ আলোচনা। চলো তাহলে শুরু করি। রবীন্দ্রনাথ ঠাকুরের যুগান্তকারী সৃষ্টি হলো রূপক সাংকেতিক নাটক। রবীন্দ্রনাথ ঠাকুর মোট 8টি এই রূপক সাংকেতিক নাটক লিখেছিলেন। এই যে আমাদের আলোচ্য ডাকঘর নাটকটি রয়েছে, এই ডাকঘর নাটকটি 3টি অধ্যায়ে বিস্তৃত এবং এই নাটকটিতে মোট 399টি সংলাপ রয়েছে। রবীন্দ্রনাথ যে 8টি রূপক সাংকেতিক নাটক লিখেছিলেন তার মধ্যে ডাকঘর সর্বাপেক্ষা জনপ্রিয়, এটি বলা যেতেই পারে। শুধু দেশে এই নাটকটি জনপ্রিয়তা অর্জন করেছে সেটা নয়, বিদেশেও এই নাটকটি অনেকবার অনুদিত ও অভিনীত হয়েছিল। নোবেল প্রাইজ পাওয়ার 1 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর এই ডাকঘর নাটকটি লিখেছিলেন। এই নাটকটি বিদেশে অভিনীত হয়েছিল দ্য পোস্ট অফিস এই নাম নিয়ে। কেসলারের পরিচালনায় বার্লিনে মে জুন মাস নাগাদ এই নাটকটি মানে সে বছর এই নাটকটি অভিনীত হয়েছিল এবং সেটি বিশাল জনপ্রিয়তা অর্জন করেছিল। আচ্ছা, এখানে বলে নেই, এই যে টেসলারের যেটা পরিচালনায় যেটি এখানে হয়েছিল সেটি এই বছরে বললাম, সেটা হবে 1921 সালে। আর রবীন্দ্রনাথ ঠাকুর এই ডাকঘর নাটকটি রচনা করেছিলেন 1919 খ্রিস্টাব্দে। এবার এই নাটকটির আমি বললাম যে প্রথমেই বলেছিলাম 3টি অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা প্রথম অধ্যায় নিয়ে এবার আলোচনা শুরু করব। আমরা নাটকটি যখন শুরু হয়েছিল, শুরুর প্রথম ভাগেই মানে প্রথম দিকেই আমরা দেখতে পাই মাধব দত্ত নামে একজন লোক রয়েছে। সেই মাধব দত্তের সঙ্গে কবিরাজের কথোপকথন চলছিল। মাধব দত্ত যখন তার ছেলের শারীরিক পরিস্থিতির কথা কবিরাজের কাছে জিজ্ঞেস করছেন, তখন কবিরাজ জানায় যে তার ছেলে, যার নাম হচ্ছে অমল, সেই অমলের শরীর স্বাস্থ্য দিন দিন আরো বেশি করে খারাপ হয়ে পড়ছে। এই যে ক্ষুদ্র বালক অমল, যার ওইটুকু শরীরে একসঙ্গে বাত, পিত্ত, শ্লেষা প্রভৃতি রোগ একসাথে দেখা দিয়েছে। এই যে রোগাক্রান্ত শীর্ণকায় এই বালকটি ছিল আমাদের মাধব দত্তের পোষ্য পুত্র, মানে তিনি ছিলেন অমলের পিসামশাই। যেহেতু অমল ছিল অসুস্থ, তাই কবিরাজ মশাই অমলকে ঘরের মধ্যে বন্দি অবস্থায় থাকতে বলেছিলেন। কারণ কবিরাজ মশাই মনে করতেন, বা শাস্ত্রেও একথা লেখা আছে, শরৎকালের রোদ এবং শরৎকালের বাতাস নাকি শরীরকে বেশি পরিমাণে অসুস্থ করে তোলে। আর অমল যেহেতু অসুস্থ ছিলই, তার শরীরকে আরো বেশি অসুস্থ করে তুলতে পারে এই শরৎকালের হাওয়া বাতাস। তাই অমলকে সর্বদা বা সব সময় এই ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় রেখে দিতে হবে এবং তার জানলা দরজা সমস্ত কিছু সব সময় বন্ধ করে রাখতে হবে। এটি কবিরাজ মশাইয়ের নির্দেশ ছিল। আর একথা বলেই কবিরাজ মশাই সেখান থেকে চলে গিয়েছিলেন এবং তারপর কবিরাজ মশাই চলে যাওয়ার পর সেখানে প্রবেশ ঘটেছিল ঠাকুর দাদার। এই ঠাকুর দাদা ছিলেন একজন ভিক্ষুক। ঠাকুর দাদা বা ভিক্ষুককে দেখেই মাধব দত্ত কিছুটা চমকে উঠেছিলেন, কারণ ঠাকুর দাদা
কাছে মানে ঠাকুরদাদার কাছে সব সময় ঝুড়ি ঝুড়ি গল্প থাকতো। মানে তিনি ছোট বালকদের বা আরো বিভিন্ন সব বালক বালিকাদের গল্পের ঝুড়ি শোনাতেন। মানে তার কাছে প্রচুর গল্পের কালেকশন থাকতো এবং মাধব দত্ত ভয় পেয়েছে যে অমলকে তিনি যদি এখন গল্প শোনাতে বসেন তাহলে অনেক সময় অতিবাহিত হয়ে যাবে, অমলকে আর আমরা ঘরের মধ্যে প্রবেশ করাতে পারবো না। তাই তিনি ভয় করছিলেন যে ঠাকুরদাদা এখন আবার অমলকে গল্প শোনাবেন না তো। তারপর মাধব দত্ত সেই ঠাকুরদাদাকে বলেছিলেন তার স্ত্রীর ইচ্ছা সম্পর্কে, কারণ তাদের যখন সন্তান হয়নি বা সন্তান ছিল না তখন তার স্ত্রী, তার যে ভাস্তা, সেই ভাস্তাকে পোষ্য পুত্র হিসাবে গ্রহণ করেছিলেন। কিন্তু দেখো ঈশ্বরের মানে খেলা, পোষ্যপুত্র হিসেবে তো গ্রহণ করলো ঠিকই আছে, কিন্তু পোষ্যপুত্র গ্রহণ করার পরও অমলের শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছিল, কাজেই তখন তাদের চিন্তা আরো বেড়ে যায়। মাধব দত্তের কাছে এই সমস্ত কথা শুনে ঠাকুরদারও চিন্তা বেড়ে যায় এবং যেহেতু মাধব দত্ত চাইছিল না তিনি অমলের সাথে দেখা করেন, তাই ঠাকুরদা সেই সময় সেখান থেকে চলে যান এবং বলেন যে আমি পরে এসে অমলের সাথে দেখা করে তাকে গল্প শুনিয়ে যাব। ঠাকুরদা সেখান থেকে চলে গেলে মাধব দত্ত একা থাকে, তখন সেই নাটকে মঞ্চে অমলের প্রবেশ ঘটে। অমল একটি ছোট্ট বালক, তার খুব ইচ্ছা সে উঠানের এ প্রান্তে ও প্রান্তে দৌড়দৌড়ি করবে, খেলে বেড়াবে, ছোটাছুটি করবে। কাঠবিড়ালিগুলো যেমন এদিক ওদিক ছোটাছুটি করে, অমলও তেমনি এদিক ওদিক বিভিন্ন জায়গায় ছোটাছুটি করবে। এটি তিনি মাধব দত্তের কাছে মানে সে মাধব দত্তের কাছে ইচ্ছা প্রকাশ করেছিল। মাধব দত্ত তখন অমলকে তার অসুস্থ হবার কথা মনে করিয়ে দেন এবং বলেন যে কবিরাজ মশাই তাকে বাইরে থাকতে নিষেধ করে দিয়েছেন, তাকে একটি বদ্ধ ঘরের মধ্যে থাকতে বলেছেন, তাই অমল যেন এখনই বদ্ধ ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করে। অমল সেই সময় কবিরাজের এত জ্ঞান কোথা থেকে আসলো সেই নিয়ে প্রশ্ন করায় মাধব দত্ত বলেছিলেন যে তিনি দীর্ঘদিন ধরে পুঁথি পড়ে আসছেন, তার তো জ্ঞান থাকবে, এটাই স্বাভাবিক, আর সেই জ্ঞান নিয়ে আমাদের কোনো প্রশ্ন করা উচিত হবে না। অমল তার পিসামশাই মানে মাধব দত্তকে তখন জিজ্ঞেস করে, আচ্ছা অনেক বছর ধরে অনেক মোটা মোটা বই পড়লেই কি পণ্ডিত ব্যক্তি হওয়া যায়? তখন মাধব দত্ত বলেছিল যে হ্যাঁ হওয়া যায়, তুমিও অনেক বড় হও, তুমিও মোটা মোটা বই পড়বে এবং তারপরে তুমিও একজন পণ্ডিত ব্যক্তি হয়ে উঠবে। এ কথা শোনার পর অমল তাকে জানায় মানে মাধব দত্তকে সে মোটা মোটা বই পুস্তক পড়ে পণ্ডিত ব্যক্তি হতে চায় না, সে দূর দূরান্তে ছুটে বেড়াতে চায়। ওই যে দূরে পাহাড়টি দেখা যাচ্ছে সেই পাহাড়টি লঙ্ঘন করে তারপরে যে গ্রামটি রয়েছে সেই গ্রামে সে ছুটে চলে যেতে চায়, একটি জায়গায় আবদ্ধ হয়ে অমল থাকতে চায় না। অমলের কাজ করবার খুব ইচ্ছা থাকে মনে, কারণ সে বদ্ধ জায়গায় তো থাকতেই চায় না। আর তখন সে আরেকটি কথা জানায়, কিছুদিন আগে তার সাথে একটি ব্যক্তির সাক্ষাৎ হয়েছিল মানে অমলের, তার একটি লাঠি ছিল ঘাড়ে, লাঠির পেছন দিকে একটি পুটুলি বাঁধা ছিল, সেই পুটুলির মধ্যে কি ছিল সেটা একটু পরে আসছে। সেই ব্যক্তিটির পায়ে ছিল নাগরাই জুতা। অমল সেই ব্যক্তিটিকে দাঁড় করিয়ে তাকে জিজ্ঞাসা করেছিল তুমি কোথায় চললে? তখন লোকটি তাকে জানিয়েছিল মানে অমলকে যে আমি কাজ খুঁজতে যাচ্ছি অন্য গ্রামে বা ওই গ্রামটিতে, কারণ কাজ আমার ভীষণ প্রয়োজন। লোকটি কিছু দূর হেঁটে যায় এবং একটি ঝর্ণা তলায় মানে একটি গাছের নিচে বসে তার যে ওই যে বললাম পুটলি ছিল, পুটলির ভেতর ছাতু ছিল, সেই ছাতু বের করে লোকটি ছাতু খায় এবং আবার হেঁটে
সেই ঝর্ণা তলা দিয়ে কাজ খুঁজতে চলে যায়। অমলও এইভাবে ওদের মতো, মানে ওই যে শ্রমিক যেটা চলে গেল তাদের মতো কাজ খুঁজতে যাবে অন্য গ্রামে। সে তো বদ্ধ হয়ে থাকতে তার মোটেও ভালো লাগে না, এবং তার এই কাজ খোঁজার যে ইচ্ছা বা বাসনা, সেই বাসনাটি একবার তার পিসিমাকে বলেছিল। পিসিমা তাকে সম্মতিও দিয়েছিল যে ঠিক আছে তুমি বড় হও, বড় হলে তুমি কাজ খুঁজতে যেও, তখন, এখন না, এখন তোমাকে বদ্ধ অবস্থায় থাকতে হবে। দেখো, প্রথম যে অধ্যায়টি ছিল, প্রথম অধ্যায়ের মূলত আলোচনা এটুকুই। এবার আমরা এর দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করব। দ্বিতীয় অধ্যায় যখন শুরু হয় তখন দেখা যায় অমল সেই বদ্ধ ঘরের মধ্যে বসে রয়েছে। সেখানে মাত্র একটি জানলা দেখা যাচ্ছে, তাই সে জানলার পাশে গিয়ে সারাক্ষণ বসে থাকে। কি করবে, তার তো আর অন্য কোনো কাজ নেই। জানলার ধারে গিয়ে বসে থাকে এবং জানলার পাশ দিয়ে ঠিক একটি চওড়া রাস্তা চলে গিয়েছে, এবং ওই রাস্তা দিয়ে সব সময় অনেকে, ছেলের দল, লোক, মহিলা, ছোট মেয়ে, কন্যা ইত্যাদি বিভিন্ন জন, ভিখারি, যাই হোক অনেকজন সেই রাস্তা দিয়ে যাতায়াত করে। অমল প্রত্যেককে ডাকে এবং তার সাথে কথা বলার অনুরোধ করে। কারণ তুমিও দেখবা, তোমাকে যদি কোনো একটা বন্ধ ঘরের মধ্যে বন্দি করে রাখা হয় তোমার তখন কেমন লাগবে। ছোট্ট একটা জানলা দিয়ে সে প্রকৃতিকে দেখছে, এইখান থেকে বের হওয়া যেন তার সম্ভব নয়। তাহলে তার মনের অবস্থাটা কেমন তুমি তখন চিন্তা করো। একদিন একটি দইওয়ালা সেই দই বিক্রি করতে ওই জানলার পাশ দিয়ে যাচ্ছিলেন। অমল তাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ও দইওয়ালা, তুমি কোথায় চললে? দইওয়ালা তখন তাকে উত্তর দিয়েছিল, শামলি নদীর ধারে পাঁচমুড়া পাহাড়ের তলায় যে গ্রামটি রয়েছে সেই গ্রাম থেকে এই দইওয়ালা দই বিক্রি করতে এসেছেন। তিনি দই বিক্রি করতে এসেছেন অমলদের পাড়া গায়ে। এবং অমল যখন দইওয়ালাকে ডাক দেয়, দইওয়ালা তার জানলার কাছে ঘেঁষে আসে এবং তাকে জানায়, তুমি কি দই নেবে আমার কাছ থেকে? যদি অমল তার কাছ থেকে দই না নেয় তাহলে তার সময় নষ্ট করে লাভ নেই। এরপর আরো কথোপকথন হয়। তখন সে অমলকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি কখনো আমাদের পাড়ায় ঘুরতে গেছো? কিন্তু অমল তো তার এই জীবনে কোথাও কোনো দিন ঘুরতে যায়নি। কিন্তু অমলের বারবার মনে হয়েছে বহু দিন আগে সে যেন এই দইওয়ালার গ্রামটিতে একবার ঘুরতে গিয়েছিল। অমলের বারবার মনে হয়েছে সেখানে পুরনো অনেক গাছ রয়েছে, লাল রাস্তা রয়েছে সেখানে, এবং সেই পাহাড়ের যে ধারগুলোতে অনেক গরু চড়ে বেড়ায়। সেখানে মেয়েরা নদী থেকে জল নিয়ে গ্রামে ফিরছে সেই রাস্তা দিয়ে। অমল বলছে, তোমাদের গ্রাম কি এরকম? দইওয়ালা অমলের মুখে এই বিবরণ শুনে অবাক হয়ে যায় যে ঠিকই তো, অমল যেগুলা বলছে এগুলি তো আমাদের গ্রামে রয়েছে। তখন অমল দইওয়ালাকে বলে, দইওয়ালা তুমি যদি আমাকে দই বিক্রি করা শিখিয়ে দাও তাহলে আমি বড় হয়ে দই বিক্রি করতে পারবো, আমার উপার্জনের একটা রাস্তা হবে। এসব কথায় কথায় অমলকে দইওয়ালা ভীষণ ভালোবেসে ফেলে। অমলের কথায় সে প্রভাবিত হয় এবং তাকে সামান্য দইও উপহার স্বরূপ দেয়। এরপর দইওয়ালা সেখান থেকে চলে যায়। আবার অমল বসে থাকে সেই জানলার ধারে। তখন দেখা যায় প্রহরীরা ঘন্টার ধ্বনি দেয়। একটা প্রহরীকে অমল জানলার ধারে ডাক দেয়। সেই প্রহরীকে অমল জিজ্ঞাসা করে, তোমরা এই ঘন্টা বাজাচ্ছ কেন? ঘন্টা বাজানোর কারণ কি? আসলে প্রহরী বলতে যারা রাজপ্রহরী বা যারা পাহারা দেয়, দারোয়ান টাইপের, তাদেরকে
অন্যান্য সবাই ভয় করলেও অমল ভয় করে না। এবং অমল যখন তাকে ডাক দিয়েছে, প্রহরীও অবাক হয়ে গিয়েছে যে এই বালকটি আমাদের ভয় করলো না। অমল জানায়, কেনই বা আমি তোমাকে ভয় করব? আর তুমি যে ঘন্টা দাও সেই ঘন্টা শুনতে আমার খুব ভালো লাগে, মানে ঘন্টার আওয়াজ। এবং তুমি যদি আমাকে এই ঘন্টা বাজানো একবার শিখিয়ে দাও, আমি বড় হয়ে তোমাদের মতো ঘন্টা বাজাবো। আমি বড় হয়ে তোমাদের মতো প্রহরী হব। আসলে প্রহরীদের সাথে এভাবে কেউ কখনো কথা বলে না। যাই হোক, অমল যেহেতু এভাবে তাদের সাথে কথা বলল, প্রহরীও তাকে ভীষণ ভালোবেসে ফেলল। এবং প্রহরী তখন অমলকে জানায় যে এই যে সময় অতিবাহিত হয়ে চলছে, এই সম্বন্ধে মানুষকে সচেতন করে তোলার জন্যই আমরা ঘন্টা বাজিয়ে থাকি। অমল তখন প্রহরীকে জানায়, এই যে তোমরা ঘন্টা দিচ্ছ, এই ঘন্টার আওয়াজ বহু দূর গ্রামে অঞ্চলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে, বহু দূর চলে যাচ্ছে। আমিও বড় হয়ে একসময় এই ঘন্টার ধ্বনির মতো বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় চলে যাব। এসব কথা চলছিল প্রহরী এবং অমলের মধ্যে। তখন প্রহরী বলে, আমার হাতে তো বেশি সময় নেই, আমি তোমার সাথে আর গল্প করতে পারবো না, আমাকে এখন যেতে হবে। তখন অমল তাকে আরেকটু দাঁড় করায় এবং বলে, ওই যে রাস্তার ওপারে যে বাড়িটি রয়েছে, যেই বাড়িটির ওপরে একটি পতাকা ঝোলানো আছে, মানে পতাকা একটি দেওয়া আছে, সেখানে অনেক মানুষের ভিড় জমেছে। সেটি কিসের ভিড়? আমি তো গিয়ে দেখতে পারছি না, আমাকে একটু বলবে এই ভিড়টি কিসের? তার উত্তরে প্রহরীরা জানায় যে সেখানে রাজা নতুন একটি ডাকঘর বসিয়েছে। আর তখন অমল তো জানে না ডাকঘর ব্যাপারটি কি। ডাকঘরের প্রয়োজনীয়তা জিজ্ঞেস করলে তারা জানায়, রাজা তার প্রয়োজন মতো প্রত্যেককে নির্দিষ্টভাবে চিঠি পাঠাতে পারবে, বা কারো যদি রাজাকে চিঠি পাঠানোর প্রয়োজন হয়, সেই ডাকঘর মারফত তারা চিঠি পাঠাতে পারবে। এই জন্যই ডাকঘরটি স্থাপন করা হয়েছে। অমল তখন বলে, তাহলে আমার নামেও তো চিঠি আসবে, রাজা কি আমাকে চেনে? এবং আমি কি রাজাকে কখনো চিঠি পাঠাতে পারবো এই ডাকঘর মারফত? যারা ডাক দিয়ে বেড়ায়, মানে সেন্ডার যারা, তাদেরকে বলে ডাক হরকরা। এই ডাক হরকরারা কি অমলকে চেনে? মানে অমলের নামে যদি কোনোদিন চিঠি আসে রাজার কাছ থেকে, তাহলে এই ডাক হরকরারা কি অমলকে তার চিঠি দিয়ে যাবে? প্রহরীদের বলে দেয়, তোমরা যদি ডাক হরকরাদের চিনে থাকো তাহলে অবশ্যই বলে দিও আমি এই জালনাতেই বসে রয়েছি, আমাকে যেন তারা এসে চিঠি দিয়ে যায়। এরপরে সেই রাস্তায় মোড়ল আসছিল। সেই 55 মোড়ল যখন আসছিল, তখন সে তাকে দেখে প্রহরীরা বলে, এই যে মোড়ল আসছে, আমরা এখন চলি। আর মোড়লকে অনেকেই ভয় পায়, এই জন্য রাজপ্রহরীরা অমলের কাছ থেকে চলে গিয়েছে। আসলে মোড়ল সবাইকে ভয় দেখিয়ে বেড়ায়। মোড়ল ছিল ভয়ঙ্কর লোক। এই 55 মোড়ল যখন অমলের সামনে দিয়ে যাচ্ছিল, তখন অমল আবার তাকে ডাক দিয়ে দাঁড় করায় এবং তার সাথে কথা বলতে চায়। 55 মোড়লকে যখন অমল ডাক দেয়, সেই মোড়লও অবাক হয়ে যায়, কি ব্যাপার, সবাই আমাকে ভয় পেলেও তুমি আমাকে ভয় পেওনি, এর কারণ কি? অমল তখন মোড়লকে বলে, তুমি কি রাস্তা দিয়ে তো আসলে, তুমি কি ডাক হরকরাদের দেখতে পেয়েছো রাস্তায়? আসলে আমার নামে যদি কোনো চিঠি আসে, তাহলে ডাক হরকরারা যেন আমাকে, বা এক কথা বলতে গেলে পিয়নরা যেন আমাকে আমার চিঠিটি দিয়ে যায়। তাই তুমি যদি তাদের একটু বলে দাও যে আমার নাম অমল, আমি সারাক্ষণ এই জালনার ধারেই বসে থাকি, আমাকে জানি আমার চিঠিটি তারা এসে
দিয়ে যায়। মোড়ল তো এসব কথা শুনে হেসেই অস্থির। মোড়ল তখন অমলকে বলে, তোমার সাথে রাজার কিসের সম্পর্ক? রাজা তোমাকে চিঠি পাঠাবেই বা কেন? তুমি তো দেখছি খুব উচ্চ শ্রেণীর লোক, আজকাল রাজার সাথেও যোগাযোগ স্থাপন করেছো। তোমার তো দেখছি বড় বড় লোকের সাথে সব সময় উঠা বসা। এবং তখন অমল বলে, আচ্ছা তুমি রাগ করছো কেন আমার উপর? তখন পঞ্চানন বলে, না না, রাগ করব কেন? রাগ আমি তোমার উপর করিনি। আমি কি তোমার উপর রাগ করতে পারি? যাই হোক, এইসব কথা বলতে বলতে পঞ্চানন মোড়ল অমলের কাছ থেকে চলে যায়। অমলের সেই জানলার ধার দিয়ে তখন একটি মেয়ে, যার নাম সুধা, সেই মেয়েটি যাচ্ছিল। অমল তখন সেই মেয়েটিকেও ডাক দেয় তার সাথে গল্প করার জন্য। সুধা তার পুতুলের বিয়ে উপলক্ষে বা পুতুলকে সাজানোর জন্য ফুল তুলতে যাচ্ছিল। অমল যখন তাকে ডাক দেয়, সুধা তার কাছে আসে। অমল যখন তাকে ডাক দেয়, সুধা ভীষণ ব্যস্ত ছিল, তবুও সে তার কাছে আসে এবং জিজ্ঞাসা করে, কেন ডাকছো? অমল তখন জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? ও বলছে, আমি ফুল তুলতে যাচ্ছি। বলছে, আমি যদি বের হতে পারতাম এই ঘর থেকে, আমিও তোমার সাথে ফুল তুলতে যেতাম। আমি বাগানের সব ভালো ভালো ফুলগুলি তুলে নিয়ে আসতাম। সুধা তাকে জানায় সে হলো মালির মেয়ে, তাকে অমল শেখাবে বাগানের ভালো ভালো ফুল কিভাবে সংগ্রহ করতে হয়। অমলের চোখ দেখে সুধার সকালবেলার তারা বলে মনে হয়েছিল, মানে তার চোখগুলো এত জল জল ছিল, তার চোখগুলো দেখে সকালবেলা তারা মনে হয়েছিল। আসলে এই নাটকটি প্রথমেই বলেছি ছিল হচ্ছে রূপক সাংকেতিক নাটক। অমলের সেই চোখগুলো সকালবেলা তারা, তার মানে বুঝতে পারছো তোমরা? সকালবেলা তারা কি হয়, সূর্য ওঠার সাথে সাথে সেগুলিকে অদৃশ্য হয়ে যায়, সেগুলি আর দেখা যায় না। তাই অমলের চোখগুলিও যেন কিছুদিন পরে ধূলিসাৎ হয়ে যাবে বা মিশে যাবে, মানে অমল আর কিছুদিন মাত্র এই পৃথিবীতে রয়েছে। রবীন্দ্রনাথ যেন এই কথাটি বোঝাতে চেয়েছেন আমাদের। অমল সুধার কাছে কিছু ফুল চাইলো, কিন্তু সুধা বলল যে তোমাকে যদি আমি ফুল দেই টাকা দিতে হবে, তোমার কাছে কি টাকা রয়েছে? অমল বলল, এখন তো টাকা নেই, কিন্তু তুমি যদি আমাকে ফুল দাও, আমি বড় হয়ে কাজ করব, টাকা উপার্জন করব, তখন আমি তোমাকে সেই টাকা শোধ করে দেব। আমি বড় হয়ে তোমার মতো গভীর অরণ্যে চলে যাব, যেই অরণ্যে 7 ভাই চম্পা লুকিয়ে থাকবে। সেই অরণ্যে অমল চাপা ফুল হয়ে বসে থাকবে এবং সুধাকে সে তার পারুল দিদি হতে বলেছিল। অমলের এ কথা শুনে সুধা তো হেসেই অস্থির, বলে, আমি পারুল হতে যাব কেন? আমি তো সুধা, আমি শশী মালিনীর মেয়ে। যাই হোক, সুধার অনেক কাজ রয়েছে, তাকে তো এখন দাঁড়িয়ে গল্প করলে চলবে না। তাই অমলকে সুধা বলে, আমি এখন আসি, ঠিক আছে? সুধা তাকে জানায়, ঠিক আছে, তুমি আমার কাছে ফুল চাইলে, আমি যাচ্ছি ফুল সংগ্রহ করতে, আমি ফেরার পথে তোমাকে কিছু ফুল দিয়ে যাব, যাবার সময় কথা হবে, এখন তাহলে আসি। এ বলে সুধা সেখান থেকে চলে যায়। সুধা চলে যাওয়ার পর এক দল ছেলে, অনেকজন সেই অমলের জানলার সামনে দিয়ে যাচ্ছিল। তাদেরকে দেখে অমল তাদের ডাক দেয়, এ তোমরা কোথায় যাচ্ছ এতজন একসঙ্গে? ছেলেরা অমলকে জানায় যে তারা চাষের খেলা খেলতে যাচ্ছে একসাথে। অমল তখন তাদের অনুরোধ করে, তোমরা যদি আজ দূরে না গিয়ে আমার এই জানলার সামনে খেলা করো, তাহলে খুব ভালো হয়, আমি তোমাদের খেলা দেখতে পাবো। ছেলেরা তখন জানায় যে ঠিক আছে, আমরা তো এখানে খেলতেই পারবো, কিন্তু আমরা মাঠে যে সমস্ত খেলার সামগ্রীগুলো পাবো, তোমার এখানে রাস্তায় সেই সমস্ত
সামগ্রীগুলো তো আমাদের অভাব, আমরা তো পাবো না। এ কথা শোনার পর অমলের যত রকম খেলনা ছিল তার ঘরে সমস্ত কিছু সে জানলা দিয়ে ছেলেদের উদ্দেশ্যে বের করে দিয়েছে। তাও বলেছে তোমরা এখানেই খেলো, আমি তোমাদের খেলা দেখব। ছেলেদেরকে সে বলে তোমরা এখানেই খেলো, কেউ বকবে না, আমি জানলা থেকে দেখছি। ছেলেরা বলে জানলা থেকে কেন দেখবে, বাইরে চলে এসো, আমাদের সাথে খেলা করো। তখন অমল জানায় না, আমার তো বাইরে যাওয়া নিষেধ, কবিরাজ মশাই আমাকে বাইরে যেতে নিষেধ করে দিয়েছে, আমি ভেতর থেকেই তোমাদের খেলা দেখব। এ কথা বলতে বলতে অমলের যেন ঘুম পেয়ে যায়। তখন ছেলেরা বলে আরে তুমি তো ঘুমিয়ে যাচ্ছ, তুমি আমাদের খেলা দেখবে কিভাবে? অমল তখন বলে আজ না হয় থাক, প্রতিদিন তোমরা এখানে এসে খেলা করো, আমি দেখব। আজ আমার ঘুম পাচ্ছে, আজ আমি ঘুমিয়ে পড়ি। ঘুমানোর আগে প্রত্যেকটি ছেলেকে অমল বলে দেয় যে তোমরা যদি কখনো ডাক হরকরাদের রাস্তায় দেখে থাকো তাকে অবশ্যই যেন বলো আমার নাম অমল, আমি এই জানলার ধারে সব সময় বসে থাকি। ছেলেরা বলে আরে চিনি তো আমরা ডাক হরকরাদের, বাদল হরকরা, শরৎ হরকরা, কত হরকরা রয়েছে, সবাইকে তো আমরা চিনি। এ কথা বলতে বলতে ছেলের দল অমলের জানলার সামনে থেকে চলে যায়। অমল তখন ঘুমিয়ে পড়ে। এভাবেই দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে বা দৃশ্যটি, সেই দৃশ্যটি শেষ হয়েছে। এরপরে আমরা তৃতীয় দৃশ্য নিয়ে আলোচনা শুরু করব। তৃতীয় দৃশ্য যখন শুরু হয় তখন আমরা দেখতে পাই অমল এবং তার পিসা, এদের দুজনের মধ্যে কথোপকথন শুরু হয়। অমলকে এখন আর বদ্ধ ঘরে থাকতে হয় না, কারণ কবিরাজ মশাই নতুন নিয়ম করেছেন যে জানলা দরজা আর খুলে রাখা যাবেই না, বদ্ধ ঘরে থাকতে হয় না। অর্থাৎ এটাই আমি বলতে চেয়েছি, অমল এখন আর জানলার ধারে বসে থাকতে পারে না। কবিরাজ মশাইয়ের নতুন নিয়ম হলো সমস্ত জানলা দরজা বন্ধ রাখতে হবে, সেখানে যেন আলো প্রবেশ করতে না পারে, ঘরটি যেন ঘুটঘুটে অন্ধকার হয়। তার সাথে কোনো রকম যেন মানুষের সাক্ষাৎ না হয় এবং বাড়ি বয়ে এসে কেউ যেন অমলের সাথে কথা না বলে। এটি কবিরাজ মশাই নতুন নিয়ম করেছেন, আর সেজন্য অমলকে ওই ঘরে রাখা যায় না আর। এই নতুন নিয়মটি শোনার পর অমলের খুব খারাপ লাগতে শুরু করেছে, কারণ সে জানালায় বসে এতদিন সেই ডাকঘরকে দেখে আসছে, এখন সে আর ডাকঘরকে দেখতে পাবে না। অমল বারবার মাধব দত্ত বা তার পিসামশাইকে বলে যে পিসেমশাই আমার নামে রাজা একটি চিঠি পাঠাবে, আমাকে জানলার ধারে বসে থাকতে দাও, ডাক হরকরারা এসে আমাকে খুঁজবে, আমাকে না পেয়ে চিঠিটি ঘুরিয়ে নিয়ে যাবে। কিন্তু মাধব দত্ত কবিরাজের নতুন নিয়ম অনুসারে অমলকে সেখানে বসে থাকতে দিতে পারে না বা দেয় না। যখন তাদের দুজনের এরূপ কথাবার্তা চলছিল, মানে অমল এবং মাধব দত্তের, ঠিক সেই সময় তাদের বাড়িতে প্রবেশ হয় ঠাকুরদার বা সেই ভিখারির। অমল তখন ঠাকুরদাকে বলে ঠাকুরদা এত দিন পর তুমি এলে। মাধব দত্ত অবাক হয়ে যায়, কি অমল একে চেনে, এর কাছ থেকে অমল গল্প শুনেছে? ঠাকুরদা অমলকে জানায় তার আসার দেরি হলো কারণ সে এতদিন ছিল ক্রঞ্চ দ্বীপে। তখন অমল সেই ক্রঞ্চ দ্বীপের গল্প শুনতে চায় তার কাছ থেকে। ঠাকুরদা বলে এই যে ক্রঞ্চ দ্বীপের নাম শুনছো, এই দ্বীপে শুধুমাত্র পাখিরা বাস করে, তারা ছাড়া অবস্থায় থাকে, তারা শুধু উড়ে বেড়ায় সারাদিন, সন্ধ্যা হলে তারা বাসায় ফেরে। সবুজ রঙের পাখি, ভীষণ সুন্দর একটা নির্জন দ্বীপ এই ক্রঞ্চ দ্বীপ। অমল সেই ঠাকুরদাকে জানায় যে আমিও তাহলে পাখি হব এবং এই ক্রঞ্চ দ্বীপে গিয়ে
উড়ে বেড়াবো, আমার কোনো বাধা থাকবে না। ঠিক তখনই আবার অমলের মনে পড়ে যে সে তো একদা দইওয়ালা হতে চেয়েছিল, তো পাখিরা তো দই খায় না, তাহলে সে দইওয়ালা কিভাবে হবে? যাই হোক, তাদের দুজনের মধ্যে যে কথাবার্তা চলছিল, মানে ঠাকুরদা এবং অমলের মধ্যে, মাধব দত্ত এগুলি শুনছে। শুনে নিয়ে তিনি কি বলছেন বলতে, ফালতু কথা বলছে, যেন বিনা কারণে শুধু কথা বলে চলেছে। তখন অমল তাকে জিজ্ঞাসা করে যে দইওয়ালা আসার কথা ছিল, আসেনি। তখন তার পিসেমশাই জানে এসেছিল, এসে তুমি ঘুমিয়েছিলে তো, তখন দইওয়ালা এসে তোমার জন্য দই দিয়ে গিয়েছে, রাখা আছে। দইওয়ালার একটু তাড়া ছিল, সে তার বোনঝি মানে বোনের যে কন্যা, তার বিয়ে ঠিক করতে যাবে, কারণ সে বাজনার ঠিক করার দায়িত্ব নিয়েছিল, মানে বাজনার যে বায়না সেটি ঠিক করার দায়িত্ব নিয়েছিল। তাই সে দেরি করেনি, তাই সে চলে গেছে। অমল অবাক হয়ে যায়, দইওয়ালা তাকে কথা দিয়েছে যে অমল বড় হলে তার সাথে তার বোনঝির বিয়ে দেবে, আর অমলকে ফাঁকি দিয়েই তার বোনঝির বিয়ে ঠিক করে নিয়েছে তারা। এটা তো অন্যায়। দইওয়ালা অমলকে বলেছিল তার বোনঝি সারাক্ষণ লাল শাড়ি পরে থাকবে এবং কালো গরুর দুধ দুয়োবে এবং সেই ফেনাযুক্ত দুধ অমলকে খেতে দেবে। আর এখন দইওয়ালা তার কথা থেকে পাল্টে যাচ্ছে, সে তার বোনঝির বিয়ে ঠিক করে দিল আর অমলকে জানালোও না। ঠাকুরদা অমলের সেই কথা শুনে হেসে ফেলে। সে অমলকে জানায়, আরে তোমার তো মেয়ের বিবরণ দেখে মনে হচ্ছে আমি যেন বিয়ে করে নেই সেই মেয়েটিকে, কিন্তু আমি তো ভিখিরি, আমাকে কে মেয়ে দিবে, আর আমি খাওয়াবই বা কি বিয়ে করে? তখন অমলকে তিনি আশ্বস্ত করে বলেন, আচ্ছা ঠিক আছে, দইওয়ালা তার বোনঝির বিয়ে দিয়ে দিল, ঠিক আছে, কোনো না কোনো নিশ্চয়ই মানুষ রয়েছেন যার বোনঝি আছে এবং তিনি বড় মানে তুমি যখন বড় হবে তখন তোমার সাথে তার বোনঝি বিয়ে দেবেন। খুব সুন্দর মেয়ে নিশ্চয়ই তোমার জন্য কেউ অপেক্ষা করে আছে। অমল তখন ঠাকুরদাকে জিজ্ঞাসা করে, আমি তো ঘুমিয়েছিলাম এতক্ষণ, আচ্ছা আমার নামে কি কোনো চিঠি এসেছে? ঠাকুরদা বলল, হয়তো এসেছে বা হয়তো রাস্তায় আছে ডাক হরকরাদের কাছে, নিশ্চয়ই চলে আসবে। অমল তখন জানায়, জানো আমি স্বপ্নে দেখেছি আমিও ডাক হরকরা হয়ে পাহাড়ে গায়ে বিভিন্ন জায়গায় ডাক হরকরাদের মতো ঘুরে বেড়াচ্ছি। অমল বসে আছে কবে থেকে সেই জালনার ধারে, কিন্তু আজ পর্যন্ত কোনো ডাক হরকরারা রাজার চিঠি নিয়ে আসলো না। ঠাকুরদা তখন জানায়, তুমি যে রাজার কথা বলছো সে রাজাকে আমি চিনি তো, আমি সেই রাজার কাছে প্রতিদিন ভিক্ষে করতে যাই। অমল ঠাকুরদার কথা শুনে অবাক হয়ে যায়, তার মনের ইচ্ছা জাগে সেও ভিক্ষুক হবে এবং সেও রাজার কাছে প্রতিদিন ভিক্ষা করতে যাবে। এই কথা বলতে বলতে সে হঠাৎ করে বলে, জানো ঠাকুরদা, আমি যখন জালনায় বসেছিলাম একজন এরকম ভিক্ষুককে আমি একটি যে রিক্সা ভ্যানগুলো হয় না, পিছনে একজন ঠেলছে, উনি বসে আছে, সে যেহেতু চলতে পারে না, হ্যান্ডিক্যাপ, এরকম একজন ভিক্ষুক, তার নাম ছিল ছিদাম। সেই ছিদামকে আমি জালনার বাইরে দেখেছিলাম। ছিদামকে দেখার পর থেকে এই ছিদামের জন্য অমলের মন সব সময় ব্যথিত হয়ে থাকে। সে তার পিসেমশাইকে বলে, পিসেমশাই ছিদামকে তুমি ভিক্ষা দিও, অন্য কাউকে না দিলেও ছিদাম যদি তোমার কাছে ভিক্ষা চাইতে আসে তুমি অন্তত তাকে ঘুরিয়ে দিও না। পিসেমশাই উত্তরে জানায়, এগুলো সব অভিনয় অমল, তুমি ছোট রয়েছো, তুমি জানো না। কিন্তু অমল বিশ্বাস করে না, সে ছিদামকে ভালোবেসে ফেলেছে। সে যেন ছিদামের সেই পিছনে যে ঠেলছিল না একটা ছেলে, সেই ছেলেটি হতে চায়। সে এবং ছিদাম দুজন মিলে সারা দিন ভিক্ষা করে বেড়াবে, এটি অমলের খুব হওয়ার বাসনা জাগে। কিছুক্ষণ বাদে মাধব দত্ত হঠাৎ কোথা থেকে এসে বলে বসেন, মানে কোথাও একটা গেছিল, সেখান থেকে ফিরে এসে
বলে বসেন। আচ্ছা, পঞ্চানন মোড়লকে কে বলেছে যে আমাদের সাথে রাজার পরিচয় রয়েছে এবং রাজা আমাদের বাড়িতে চিঠি পাঠাবে? এই পঞ্চানন বর্মন তো খুব শয়তান লোক, খারাপ লোক, তার সাথে সম্পর্ক রাখা ঠিক নয়। তাই এ কথাটি কে বলেছে সে জানতে চায়। পরবর্তীতে অমল যখন জানায় যে আমি বলেছি, তখন সে বলেছে, জানো তুমি রাজাকে গিয়ে সে উস্কে দিয়েছে যে রাজা নাকি তার নামে মানে অমলের নামে একটি বেনামি চিঠি পাঠাবেন। এটি উস্কে দিয়ে রাজার বিরুদ্ধে অমলের বিরুদ্ধে রাজাকে তিনি লাগিয়ে দিয়েছেন। এখন রাজা বা পঞ্চানন মোড়ল যদি তাদের বাড়িতে চলে আসে তখন কি হবে, এটি নিয়ে তারা চিন্তা ভাবনা করতে থাকে। এমন সময় সেই কবিরাজ এসে হাজির হয় অমলদের বাড়িতে। অমলকে সে দেখে যে সে বাইরে বসে আছে বাড়িতে, এবং তখন সে বলে, অমল কেমন আছো? অমল হেসে তার উত্তর দেয়, ভালো। কিন্তু অমলের হাসিটা দেখে কবিরাজ বুঝতে পারে এই হাসি আর বেশি দিন থাকবে না, এটাই হয়তোবা শেষ হাসি। কবিরাজের ভয় হয় এই হাসিটা হয়তো আর বেশি দিন এই পৃথিবীতে থাকবে না। সেই সময় পঞ্চানন মোড়ল তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। পঞ্চানন মোড়ল তো এসে তাদের বাড়িতে হই হট্টগোল শুরু করে দেয়। অমল কোথায়, অমল কোথায়? রাজা অমলের সাথে দেখা করতে আসতে চেয়েছেন, রাজা আসবেন, তাই এই বাড়িতে ব্যবস্থা করো, খুব শিগগিরই তাড়াতাড়ি গুছিয়ে ফেলো, আজ রাত্রেই রাজা এই বাড়িতে আসবেন। কিন্তু মাধব দত্ত ভাবেন যে মোড়ল হয়তোবা তার সাথে মজা করছে বা মশকরা করছে। কিন্তু মোড়ল বলে যে তোমরা খুব উঁচু দরের লোক, তোমরা খুব উঁচু জাতের লোক, তাই রাজা তোমাদের সাথে দেখা করতে আসবেন। মুড়ি আর মুরকির রাজভোগ তৈরি করে রেখো রাজার জন্য, আজ রাতেই রাজা সেগুলি খেতে তোমাদের বাড়ি আসবেন। এবং তিনি একটি সাদা চিঠি অমলের হাতে দিয়ে বললেন, এটি রাজা দিয়েছে। চিঠিতে কিচ্ছু লেখা ছিল না, একটি সাদা চিঠি ছিল। সেই সময় পঞ্চাননদের গেটে ঠক ঠক করে আওয়াজ শোনা যায়। পঞ্চানন তো ভয় পেয়ে যায়, কে এলো হঠাৎ করে, ডাকাত পড়লো নাকি? পঞ্চানন বলে, আমি আছি তো, তোমরা ভয় করছো কেন? পঞ্চানন থাকতে কোনো ভয় নেই। তখন পঞ্চানন বলে, ওরে কে রে, কে ওরকম দরজা ঠক ঠক করছে? তখন দরজা ঠক ঠক করা বন্ধ হয়ে যায় এবং মাধব দত্ত জানলায় গিয়ে দেখে রাজার সৈন্য সামন্তরা সব দরজার সামনে দাঁড়িয়ে আছে। রাজা যেন তাদের দরজা ভেঙে দিচ্ছে, রাজার সৈন্য সামন্তরা দরজা ভেঙে দেওয়া হয়ে গেলে একটি কবিরাজ সহ সৈন্য সামন্তরা সব এখানে এসে পঞ্চানন সহ যারা যেখানে দাঁড়িয়ে ছিল সেই মাধব দত্তের বাড়িতে এসে হাজির হয়। সৈন্যরা এসে দাঁড় হয় বাড়িতে এবং তারা বলে, আমাদের সাথে কবিরাজ পাঠিয়েছেন, এটা হলো রাজ কবিরাজ। দেখো, এই নাটকে আমরা দুটো কবিরাজকে দেখতে পাই। একটি হলো প্রথম কবিরাজ যে সবসময় অমলকে অন্ধকারে রাখতে চেয়েছে। দ্বিতীয় এটি হলো রাজ কবিরাজ, রাজার কাজে নিযুক্ত। এই কবিরাজ সমস্ত অন্ধকারকে দূর করে অমলকে সে অন্ধকার থেকে বের করতে চাইছে। তিনি অমলদের বাড়িতে এসে প্রথমেই বলেছেন, সমস্ত দরজা জানলা খুলে দাও, আকাশে চাঁদের আলো তারার আলো ঘরে এসে ঢুকতে দাও, সমস্ত ভেদাভেদ দূর করে দাও। তিনি অমলকে বলে, তুমি এখন একটু ঘুমিয়ে পড়ো, রাজা আসলে তখন রাজার সাথে দেখা করতে হবে, তো ফুল দিয়ে বাড়িটি সাজিয়ে ফেলো। মাধব দত্ত সেই জায়গায় একটু চালাকি করেছিল। সে অমলকে বলেছিল, আচ্ছা অমল, রাজা যখন আসবেন তুই রাজার কাছ থেকে কিছু চেয়ে নিস, হ্যাঁ, তাহলে আমাদের দারিদ্রতা একটু কাটবে। অমল বলছে, ঠিক আছে, আমি চেয়ে নেব, অবশ্যই চাবো। রাজা আসলে মনে মনে আমি ভেবেই রেখেছি রাজার কাছে আমি ডাক হরকরা হতে চাইবো। যে ডাক হরকরা হয়ে অমল
সারা দেশে দেশে ঘুরে বেড়াতে পারবেন, তার কোনো বাধা থাকবে না, তার কোনো মানে দেওয়াল থাকবে না। তো মাধব দত্ত তো এই কথা শুনে কপাল চাপড়ান, এ কোন ধরনের ছেলে, এটা কোনো চাবার জিনিস হলো? নতুন কবিরাজের নির্দেশে সমস্ত কৃত্রিম আলো বন্ধ করে দেওয়া হলো, জানলা দরজা দিয়ে তারার আলো প্রবেশ করার নির্দেশ দেওয়া হলো। মাধব দত্ত প্রথমে একটু বাধা দিলেও পরে কিন্তু বাধা দেওয়ার সাহস পায়নি। ঠাকুরদা তখন মাধব দত্তকে বলে, তুমি যেহেতু নাস্তিক, তুমি পরমেশ্বরের খেলা বুঝবে না, তুমি এই যে ঈশ্বরের যে এটা খেলা, এই খেলা বোঝার মতো তোমার ক্ষমতা হয়নি। এইসব কথা যখন বলছিল তখন সেই বাড়িতে সুধা নামে যে বালিকাটি ছিল, সেই বালিকাটি এসে প্রবেশ করে। সুধা তার জন্য কিছু ফুল নিয়ে এসেছিল, কিন্তু অমল তো ঘুমিয়ে গিয়েছে, কাজেই অমলের কাছে তার ফুল দেওয়া তাকে সাক্ষাৎ করে ফুল দেওয়া সম্ভব হলো না। রাজা এসে যখন নিজে ডাক দিবেন, অমল তখনই ঘুম থেকে উঠবেন, তার আগে তো উঠবেন না। যাই হোক, সুধা এই যাত্রায় অমলের সাথে দেখা করতে পারেনি, কিন্তু সে বলে গেল সুধা এখনো তাকে ভালোবাসে, সুধা অমলকে ভুলতে পারেনি এবং সুধা আগামীতেও অমলকে ভুলতে পারবে না। দেখো, গল্পটা ধীরে ধীরে এভাবেই শেষ হয়ে গেছে, একটা সাসপেন্স আমাদের সামনে রেখেই যে অমলের পরবর্তীতে কি হবে, এরকম একটা সাসপেন্স রেখেই রাজা এলো কি এলো না, এরকম সাসপেন্স রেখেই গল্পটা কিন্তু নাটকটা শেষ হয়েছে। যাই হোক, এখানেই শেষ নয়, আমি আরো দুই একটি কথা তোমাদের বলতে চাই। এই যে ডাকঘর নাটকটি বিশ্বাত্মার সঙ্গে মানবাত্মার যে আধ্যাত্মিক মিলন, সেটি এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। নাটকে সেই বিশ্বাত্মা হলেন রাজা এবং মানবাত্মা হলেন সেই ছোট্ট শিশু অমল। শিশুর অন্তরাত্মা অনাবিল ও অবিকৃত সত্তায় অসীম আনন্দে মিলিত হবার সহজাত আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। প্রকৃতির রহস্য সৌন্দর্যের মধ্যে ভগবানের অনাদি রূপের প্রকাশ এই নাটকে দেখানো হয়েছে। শিশু মন সেই অনাদি আসল রূপকে ভেবে নিতে সক্ষম হয়। সাংকেতিক নাটকের তত্ত্ব অনুসারে নাটকের পাত্র পাত্রীরা অনেক সময় সংলাপ ধর্মী ও তত্ত্ব ব্যঞ্জক বিভিন্ন সংকেত ধর্মী রূপ এখানে গ্রহণ করেছে। পাশাপাশি নাটকে ব্যবহৃত হয়েছে বিভিন্ন প্রতীকের সংকেত, যেমন ডাকঘর, ডাক হরকররা, ঘণ্টা, চিঠি ইত্যাদি। এই সংকেতগুলি গ্রহণ করে রবীন্দ্র মননে তিনটি ধারার সৌন্দর্য অনুভূতি আমরা লক্ষ্য করতে পারি। বিশ্ব সৌন্দর্য অনুভূতি, ব্যক্তিগত নিজস্ব বাল্য স্মৃতি ও মহারাজার সঙ্গে মিলনের অভিলাষ। আসলে কি বলতো, এই সমগ্র বিশ্বটি হলো অনাদি রাজার একটি ডাকঘর। বাল্যকালের বিশ্বাসযোগ্যতা বানানোর লক্ষ্যে এই ডাকঘরকে তার চোখের সামনে বসানো হয়েছে। বিশ্ব দেবতা তার আপন বার্তা এই ডাকঘরের মাধ্যমেই সকলের সামনে তুলে এনেছেন। এই বার্তার বাহক হলেন সেই ডাক হরকরারা। এই নাটকেও দেখতে পেয়েছি অমলের পিপাসা ছিল সে একদিন ডাক হরকরা হবে। রাজার চিঠি এই নাটকে আসলে হলো বিশ্বেশ্বরের ডাক। রাজা সময় হলেই সেই চিঠি সবাইকে বিতরণ করে থাকেন। সেই চিঠিতে কোনো বয়ান থাকে না বা লেখা থাকে না, সাদা অক্ষরে সেই বয়ান লেখা থাকে। এই লেখা এই নাটকে ঠাকুরদা বুঝতে পেরেছিল। নাটকে ঘণ্টার ব্যবহারও সাংকেতিক রূপকধর্মী হয়ে উঠেছিল। অমল
এই নাটকে বারবার সেই ঘণ্টার ধ্বনি শোনে এবং মিলনের জন্য ব্যাকুল হয়ে ওঠে। নাটকের শেষে সুধার ফুল নিয়ে আসা, এটিও বিশেষ অর্থবহ। আসলে ফুল হলো প্রেমের প্রতীক। এই বিশ্ব দেবতা যেন অমলের জন্য তার নিবেদিত প্রেম পাঠিয়েছেন সুধার মাধ্যমেই। সংকেতের বিশেষণে এভাবেই সাংকেতিক নাটক ডাকঘর হয়ে উঠেছে আধ্যাত্ম চেতনার উপলব্ধি। এটি হলো ডাকঘর নাটকের বিষয়বস্তু আলোচনা। আমরা এই ডাকঘর নাটক থেকে আরো দুটি ভিডিও বানাবো। একটি হলো প্রশ্ন উত্তরের ভিডিও এবং অপরটি হলো ডাকঘর নাটকের চরিত্রদের নিয়ে আমি কিছু কথা বলে একটি ভিডিও বানাবো। তো আজ এই পর্যন্তই। পরবর্তী দুটি ভিডিও খুব শিগগিরই বানিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো। তাহলে দেখা হবে কিছুদিন বাদেই।